সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আজকে 9:30 আমার একটা লাইভে আসার কথা ছিল। দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে আমি এমন একটা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছিলাম যে যথাসময়ে আমি লাইভে আসতে পারিনি, উপস্থিত হতে পারিনি। আজকে ডিএমএফ চিকিৎসকদের যে দুর্দশা এবং সেই দুর্দশার সাথে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী অর্থাৎ গ্রামীণ মানুষের যে দুর্দশা, সেই দুর্দশার তথ্যচিত্র নিয়ে কিছু কথা বলার জন্য আজকে লাইভে আসার কথা ছিল। তো যথারীতি আমি লাইভে এসেছি, যদিও একেবারে নির্দিষ্ট সময়ের অনেক পরে এসেছি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যেখানে যেখানে বলেছিলাম যে আমি লাইভে আসব, সেখান থেকে যারা আমার জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য আমি একেবারে অন্তর থেকে দুঃখ প্রকাশ করছি এবং আমি পার্সোনালি লজ্জিত হচ্ছি। আমি বলেছিলাম যে ডিএমএফ চিকিৎসকদের বিষয়টিকে নিয়ে লাইভে আসব। আপনারা জানেন যে ডিএমএফ চিকিৎসক, এই ডিএমএফদেরকে নিয়ে বর্তমান সময়ে একেবারে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে কিংবা স্বাস্থ্য অধিদপ্তরে প্রচুর পরিমাণে আলোড়ন সৃষ্টি হয়েছে। সেই সাথে আজকে এই ডিএমএফ চিকিৎসকরা মেডিকেল কলেজগুলোতেও আলোচনার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কেন এই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেই বিষয়টি আমাদের জানা এবং বোঝার দরকার। আমরা প্রেক্ষাপটটা রচনা করার আগে কিংবা এই বিষয়টার মধ্যে প্রবেশ করার আগে আমরা জানাতে চাই যে ডিএমএফ চিকিৎসকরা আসলে কোথায় কাজ করে, তারা কিভাবে জন্ম নিয়েছে, তাদেরকে দিয়ে এখনো পর্যন্ত কি করানো হচ্ছে, কেন তাদের বিরুদ্ধে এইরকম একটা প্রতিবন্ধকতা কিংবা প্রশাসনিক এবং বর্তমান সময়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পর্যন্ত তাদের বিরুদ্ধে প্রচারণা বা এরকম কিছু পরিচালনা করছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবার জন্য একটি বিষয় বলে রাখা উচিত যে ডিএমএফ চিকিৎসকরা বাংলাদেশের সরকারের স্বীকৃত একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেটাকে সংক্ষেপে ম্যাটস বলা হয়। আর এটার একেবারে ভাঙা কিংবা একবারে ইলাবোরেটলি তাকে বলা হয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে 4 বছরের মেডিকেল টার্মসের শিক্ষা গ্রহণ করে এবং পরবর্তীতে 6 মাসের প্র্যাকটিক্যাল বা ইন্টার্নশিপ করে তারা ডিএমএফ ডিগ্রি অর্জন করে। এই ডিএমএফ ডিগ্রিটা আবার বাংলাদেশের চিকিৎসা অনুষদ থেকে দিয়ে থাকে এবং পরবর্তীতে প্র্যাকটিসের জন্য তাদেরকে আবার বিএমডিসি থেকে একটা রেজিস্ট্রেশন দিয়ে থাকে। এ হচ্ছে ডিএমএফ চিকিৎসকদের প্রেক্ষাপট। এখন 4 বছরের যে একাডেমিক কোর্সটা তারা করে, সেখানে কি পড়ায় আপনাদের জানিয়ে রাখা দরকার যে সেখানে তাদেরকে এমবিবিএস ডাক্তারদের যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলোই পড়ানো হয় এবং সেটাকে একটু শর্ট করে। অর্থাৎ সেখানে সার্জারি, ফিজিওলজি, মেডিসিন, ফার্মাকোলজি, প্যাথোলজি, যা কিছু সাবজেক্টগুলো আছে, কমিউনিটি মেডিসিন, সব কিছুই পড়ানো হয়। পড়ানোর পরে তাদেরকে যে ডিগ্রিটা দেওয়া হয়, ডিগ্রির পরে এখন তারা বিগত কয়েক বছর না প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে তাদের নিয়োগটা বন্ধ করে রাখা হয়েছে। এই যে নিয়োগটা বন্ধ করে রাখা হয়েছে, এই নিয়োগের দাবিতে যখন তারা মাঠে নামলো, তখন এটার সাথে আরো কিছু নতুন দাবি তাদের সাথে সংযুক্ত হয়েছে। সেই দাবিগুলোও সামনে চলে এসেছে। ডিএমএফ চিকিৎসকরা বাংলাদেশের একটা শক্তিতে পরিণত হয়েছে, কারণ তারা বাংলাদেশে গ্রাম অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করে। এই প্রান্তিক জনগোষ্ঠী কারা, কতদিন থেকে তারা কাজ করে? আমি যতটুকু জানি 1976 সালে ডিএমএফ চিকিৎসকদের 76 কিংবা 77 সালে ডিএমএফ চিকিৎসকদের কার্যক্রম অর্থাৎ একাডেমিক কার্যক্রম শুরু হয় এবং 79 সাল থেকে তারা প্র্যাকটিক্যালি মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করে। এই ডিএমএফ চিকিৎসকদেরকে যখন তৈরি করা হয়, তখন রাষ্ট্রীয়ভাবে একটা নির্দেশনা ছিল যারা এই কোর্সে অংশগ্রহণ করবে বা এখানে ভর্তি হবে অর্থাৎ ম্যাটসে ভর্তি হবে, তারা বাধ্যতামূলকভাবে 2 বছর সরকারি চাকরি করতে হবে। তারপরে তারা যদি চায় যে তারা চাকরি করবে না, তারা প্র্যাকটিক্যালি কাজ করবে, তাহলে তাদেরকে সেখানে ছেড়ে দেওয়া হবে। এটাও কেন হয়েছিল? কারণ সেই সময় বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী অর্থাৎ গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসা ব্যবস্থাটা ছিল সম্পূর্ণরূপে কুসংস্কারাচ্ছন্ন। আমি দেখেছি যে 1985-86 সালে এই সময়টাতে কিংবা এরও আগে পরে বাংলাদেশের যে চিকিৎসা সেবা, যেটা এপিডেমিক আকারে কিংবা মহামারী আকারে যেসব
যেসব অসুস্থতাগুলো ছড়াতো তার মধ্যে একটা কলেরা, ডায়রিয়া এগুলো ছিল। এই কলেরা ডায়রিয়াতে তখনকার সময়ে প্রায় এক এক বাড়িতে যখন ডায়রিয়া শুরু হতো বা কলেরা শুরু হতো তখন 5-6 জন, 7 জন, 10 জন, 15 জন মারা যেত। এবং সেই সময়টিতে মানুষ ওই বাড়ির আশপাশে দিয়ে চলতো না, যেত না, চিকিৎসক পাওয়া যেত না। কবিরাজরা তখন ট্রিটমেন্ট করতো, আর দরবেশ নামে একটা শ্রেণীর লোক বাড়ির আশপাশে জিকির করত। এটা ছিল চিকিৎসা পদ্ধতি। এবং সেই সময় সাদকা দিত, সাদাকা হলো তৎকালীন সময় চিকিৎসা পদ্ধতি। সেই সময় ডায়রিয়া হলে পানি খেতে দিত না। সেই সময় ডায়রিয়া রোগীদেরকে পানি না খাইয়ে মেরে ফেলা হতো, এরকম একটা প্রেক্ষাপট, অর্থাৎ কুসংস্কারের জন্য সেই সময় এই ব্যবস্থাটা করা হতো। নিউমোনিয়া হলে তখন দেখা যেত যে তাদেরকে বুকে হাঁস চাপা দিয়ে নিউমোনিয়ার ট্রিটমেন্ট করা হচ্ছে। টিটেনাস হলে মনে করা হতো যে তাদেরকে জিনে ভূতে ধরেছে, এরকম। ঠিক এরকম একটা প্রেক্ষাপটে সরকার তখন চিন্তা করেছে যে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে যদি বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা সেবা দিতে হয় তাহলে সেই জায়গাটাতে কাদেরকে পৌঁছানো যাবে। তখন গ্রাজুয়েট চিকিৎসকদের আধিক্যতা ছিল না, খুবই কম ছিল। আবার গ্রামেও কেউ যেতে চাইতো না। তখন এইরকম একটা চিকিৎসা ব্যবস্থা কিংবা এরকম একটা শিক্ষা ব্যবস্থা চালু করে, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে 1979 সাল থেকে আজ অবধি গ্রামীণ মানুষকে বিজ্ঞান ভিত্তিক যে চিকিৎসা সেবাটা চালু করা হয়েছে সেটা এই ডিএমএফ চিকিৎসকদের মাধ্যমে। এতে উপকার কি হয়েছে? এই উপকারগুলোর যদি কথা বলি, তখন আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যে গ্রামীণ মানুষ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে একেবারে ধর্মীয়ভাবে ইগনোর করত, এটাকে মারাত্মকভাবে তারা এর বিরুদ্ধে অবস্থান নিত। এবং আমাদের যারা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা তারা গোপনে কোনো বাড়িতে ঢুকতো মায়েদেরকে ব্যালেন্স করার জন্য কিংবা মায়েদেরকে মোটিভেট করার জন্য। তাদেরকে পুরুষরা দেখলে তাড়িয়ে দিত, বাড়ির মূল ফটক দিয়ে কিংবা আঙিনা দিয়ে তাদেরকে ঢুকতে দেওয়া হতো না। এই আমাদের পরিবার পরিকল্পনা কার্যক্রম অবস্থা ছিল এরকম। টিকা কার্যক্রম নিয়ে মানুষের ধ্যান ধারণা ছিল যে টিকাতে মানুষের বড় ধরনের ক্ষতি হয়, যেটা এখনো ভারতের মধ্যেও চলমান রয়েছে। টিকা কার্যক্রমের সাথে মানুষ সম্পৃক্ত হতে চেত না। যখন থেকে এই ডিএমএফ চিকিৎসকদেরকে মাঠ পর্যায়ে ছেড়ে দেওয়া হলো, তারা যখন মানুষকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করলে এবং ট্রিটমেন্ট সাফল্য যখন আসা শুরু করলো, তখন পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের হার বাড়তে শুরু করলো এবং টিকা গ্রহণের হার বাড়তে শুরু করলো। এই যে বৈপ্লবিক পরিবর্তনটা ঘটলো, কেন ঘটলো? এই বৈপ্লবিক পরিবর্তনটা ঘটেছে, মানুষ কাছ থেকে দেখেছে চিকিৎসক কিভাবে একজন মানুষকে সুস্থ করে তোলে, একজন ডিএমএফ চিকিৎসক কিভাবে মানুষকে সুস্থ করে তোলে, এবং সেই ডিএমএফ চিকিৎসক তখন তাদের কাছে বিশ্বাসের একটা প্রতীক হয়ে দাঁড়ায়। আর সেই ডিএমএফ চিকিৎসকরাই যখন বলল যে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ দুঃখিত, আমি একটু আমার নেটে একটু গন্ডগোল করছিল, আর সেই নেটে গন্ডগোল করার কারণে একটু বের হয়ে যেতে হয়েছিল। যাই হোক, নেটের একটু গন্ডগোলের কারণে আমরা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। আশা করি এটা স্বাভাবিক হয়ে যাবে, আমরা চেষ্টা করছি যে স্বাভাবিক রাখার জন্য। তো যেটা বলছিলাম যে পরিবার পরিকল্পনা পদ্ধতি তখন গ্রহীতার হার বাড়তে শুরু করলো, কারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে ডিএমএফ চিকিৎসকরা একেবারে কাছে থেকে মানুষকে যখন বলতে শুরু করেছে এই পদ্ধতিটার কোনো বিপদ আপদ নেই, এই পদ্ধতিটার পক্ষে বলা শুরু করেছে, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পদ্ধতিটা কেন পজিটিভ ব্যাখ্যা দিয়ে যখন বোঝানো শুরু করেছে, তখন এই পদ্ধতির হার বাড়া শুরু করেছে। একইভাবে টিকা পদ্ধতির ক্ষেত্রে, টিকা দানের ক্ষেত্রেও যখন চিকিৎসক হিসাবে একজন ডিএমএফ চিকিৎসক বলতে শুরু করেছে যে সেটা নিরাপদ এবং নিজেদেরকে উদাহরণ হিসেবে দেখানো শুরু করেছে, তখন মানুষ সেই টিকা পদ্ধতিটাকেও গ্রহণ করেছে। অর্থাৎ বাংলাদেশের স্বাস্থ্যসেবা ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসলো ডিএমএফ চিকিৎসকরা যখন প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করা শুরু করেছে। সেই সাথে যখন এই যে কলেরা ডায়রিয়ার কথা বলেছি, কলেরা ডায়রিয়াতে কিভাবে স্যালাইন দিতে হয়, পানি কেন খাবে, এই খেলে তাদের কি উপকার হবে, এগুলো যখন ডিএমএফ চিকিৎসকরা প্র্যাকটিক্যালি দেখানো শুরু করে, তখন মানুষের এই যে স্যালাইনের প্রতি, স্যালাইন দেওয়ার প্রতি আস্থার সৃষ্টি হয়। মানুষ যে পানি না খেয়ে মরে যেত, সেই প্রবণতা থেকে মানুষ বেরিয়ে আসে, এবং কুসংস্কারচ্ছন্ন যে পরিবেশটা ছিল যে ডায়রিয়া রিসেন্টলি হলে, বমি হলে পানি খাওয়া যাবে না, সেই প্রবণতা থেকে বেরিয়ে আসে এবং মানুষের মৃত্যুর হার কমে আসে। এইভাবে ডিএমএফ চিকিৎসকরা
বাংলাদেশের চিকিৎসা পদ্ধতির মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। সেই থেকে এখনো পর্যন্ত ডিএমএফ চিকিৎসকরা প্রান্তিক জনগোষ্ঠীর সাথেই কাজ করছে এবং প্রান্তিক জনগোষ্ঠী এই ডিএমএফ চিকিৎসকদেরকে তাদের একেবারে আপন হিসাবে গ্রহণ করে নিয়েছে, তাদের ভালোবাসার প্রতীক হিসাবে তারা গ্রহণ করে নিয়েছে। আখতারুজ্জামান এখানে লিখেছেন সঠিক তথ্য উপস্থাপন করার জন্য ধন্যবাদ, হয়তো বলেছেন। আখতারুজ্জামানকেও ধন্যবাদ, আপনি লাইভে আছেন এই জন্য। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চাই যে এই তথ্যগুলো আমাদের সামষ্টিক জনগোষ্ঠীর সাথে শেয়ার করতে, এবং আপনারা যারা লাইভে আছেন কিংবা আপনাদের যাদের টাইমলাইন আছে তাদের মাধ্যমে আমি চাই যে এই তথ্যগুলো ছড়িয়ে দেওয়ার জন্য, অন্যদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য, একেবারে সামগ্রিক জনগোষ্ঠীর কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। কারণ ডিএমএফ চিকিৎসকদেরকে আজকে ইনসাল্ট করা হচ্ছে, ডিএমএফ চিকিৎসকদের যে অর্জনগুলো এগুলোকে হাইজ্যাক করা হচ্ছে। ডিএমএফ চিকিৎসকরা যা কিছু মানুষকে দিয়েছে সেই জায়গাটা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকম দুর্বিসন্ধমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, এবং এই কার্যক্রমটা পরিচালনা করা হচ্ছে আমাদের প্রশাসনিক শক্তিকে ব্যবহার করে। এই প্রশাসনিক শক্তি এবং জনগোষ্ঠী সবাইকেই আমাদেরকে টার্গেটে রাখতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে না, ডিএমএফ চিকিৎসকরা বাংলাদেশের অ্যাসেট, জনগণের অ্যাসেট, জনগণের জন্য ডিএমএফ চিকিৎসকরা কাজ করছে, এবং ডিএমএফ চিকিৎসকরা দেশের সম্পদ হিসাবে শুধু দেশ না বাহিরেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, অর্থাৎ দেশের বাহিরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেই লক্ষ্যটাকে সামনে রেখে আজকে আমাদের শিক্ষার্থীরা নানা রকম আন্দোলন করছে, প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে, আমরাও সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছি। এই যে সম্পৃক্ততা, এই সম্পৃক্ততা দায়বোধ থেকে, এই সম্পৃক্ততার জন্য আমাদের সকলের কোনো না কোনো দায় রয়েছে। সাধারণ মানুষের দায় রয়েছে, সাংবাদিকদের দায় রয়েছে, আমাদের রাজনীতিবিদদের দায় রয়েছে। আমাদের রাজনীতিবিদরা গ্রামীণ মানুষকে আশ্বস্ত করেন তাদের জন্য এটা করবেন সেটা করবেন। করবেন কিভাবে যদি সঠিক তথ্যটা তারা না পান, যদি সঠিক দৃষ্টিভঙ্গিটা তারা না পান? আপনারা দেখেন যে গ্রামীণ জনগোষ্ঠী যারা আছে তাদের চিকিৎসার জন্য কাদের কাছে যাচ্ছে? ডিএমএফ চিকিৎসকদের কাছে যাচ্ছে। এখন রাজনীতিবিদরা যদি গ্রামীণ মানুষকে চিকিৎসা সেবাকে নিশ্চিত করতে চান, তাহলে এই ডিএমএফ চিকিৎসকদেরকে আরো দক্ষ, আরো যোগ্য করে গড়ে তোলার জন্য তারাও চেষ্টা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারাও সেই জায়গাটাতে আসলে তথ্যই খুঁজে পাচ্ছে না। আর সেই তথ্য খুঁজে না পাওয়ার কারণে কিংবা তাদের সেই সময় হচ্ছে না যে এখান থেকে তথ্যটা কি হওয়া উচিত সেটা জেনে নেওয়া, যার ফলে গ্রামীণ মানুষ যেমন বঞ্চিত হচ্ছে, দেশ যেমন বঞ্চিত হচ্ছে, সেইভাবে ডিএমএফ চিকিৎসকদেরকে বঞ্চিত করা হচ্ছে। এখন ডিএমএফ চিকিৎসকদেরকে কারা বঞ্চিত করছে, কেন বঞ্চিত করছে? এই কারা এবং কেন বললে একটা বাংলাদেশের চিকিৎসক জাতিগোষ্ঠীকে সরাসরি অভিযুক্ত করতে হয়। আপনারা যদি দেখেন বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত, সেটা নিয়ন্ত্রণ করে কারা? আমাদের গ্রাজুয়েট চিকিৎসকরা, অর্থাৎ এমবিবিএস ডাক্তাররা। উপজেলা থেকে শুরু করে একেবারে ডিজি পর্যন্ত যদি প্রশাসনিক পোস্টগুলোর দিকে আমরা তাকাই, প্রত্যেকটা পোস্টে আমাদের গ্রাজুয়েট চিকিৎসকরা। আমাদের হাসপাতালগুলো নিয়ন্ত্রণ করতেছেন গ্রাজুয়েট চিকিৎসকরা, আমাদের প্রাইভেট প্র্যাকটিসগুলো নিয়ন্ত্রণ করতেছেন গ্রাজুয়েট চিকিৎসকরা। সমস্ত জায়গায় গ্রাজুয়েট চিকিৎসকরা, প্রশাসনিক দায়িত্ব গ্রাজুয়েট চিকিৎসকরা, দেশের দায়িত্ব গ্রাজুয়েট চিকিৎসকরা। তাদের বিকল্প কারা? তাদের বিকল্প হিসাবে দেশকে সেবা দিবে এরকম কারা? কেউই নেই। সেই নাইয়ের মধ্যে রয়েছে ডিএমএফ চিকিৎসকরা। যেখানে গ্রাজুয়েট চিকিৎসকরা না, সেখানে ডিএমএফ চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছে। এখন ডিএমএফ চিকিৎসকরা গ্রাজুয়েট চিকিৎসকদের শত্রুতে কেন পরিণত হলো? এটাই হচ্ছে এখন প্রেক্ষাপট। গ্রাজুয়েট চিকিৎসকরা কেন ডিএমএফ চিকিৎসকদেরকে নানাভাবে হয়রানি করছে, প্রশাসনিকভাবে হয়রানি করছে? আমরা যতটুকু জানি যে জানুয়ারি মাসের 22 তারিখে ডিএমএফ চিকিৎসকদেরকে 7 দিনের একটা আলটিমেটাম দিয়ে একটা পদক্ষেপ নেবে ডিএমএফ চিকিৎসকদের নিয়োগ সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে, সেটা করা হয়নি। কেন করা হয়নি? কারণ প্রশাসন থেকে শুরু করে একেবারে মেডিকেল কলেজ পর্যন্ত ডিএমএফ চিকিৎসকদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া যাবে না, কোনো রকম নিয়োগ দেওয়া যাবে না, এরকম একটা সিদ্ধান্তের মধ্যে রয়েছে। কেন? কেন হচ্ছে ডিএমএফ চিকিৎসকরা যদি গ্রাম পর্যায়ে সাধারণ মানুষকে ভালো চিকিৎসা দিয়ে দেয়, তারা যদি অসুস্থ না থাকে, তাহলে এই অসুস্থতাজনিত সুবিধা যারা পাওয়ার কথা তারা বঞ্চিত হবে। তার মানে গ্রামীণ মানুষকে অসুস্থ রেখে কোনো একটা গোষ্ঠী সুযোগ নিতে চায়। সে গোষ্ঠীটা কারা? স্বাভাবিকভাবে এখন যেহেতু ডিএমএফ চিকিৎসকদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের গ্রাজুয়েট চিকিৎসকরা, অর্থাৎ এমবিবিএস চিকিৎসকরা, তাহলে অভিযুক্ত তাদের দিকেই যায়। আবার
অন্যদিকে দেখা যায় যে তারা সরাসরি প্রতিবাদ করছে ডিএমএফ চিকিৎসকদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া যাবে না, এরকম একটা তথ্য দিয়ে তারা নানা রকম অপপ্রচার করছে। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অপপ্রচার করছে। যে সকল শিক্ষার্থীরা অপপ্রচার করছে তাদের যখন খুব খারাপ সময় বাংলাদেশের স্বাস্থ্যসেবা ক্ষেত্রে, যখন এই ডিএমএফ চিকিৎসকরা গ্রামীণ মানুষগুলোকে সেবা দেওয়া শুরু করেছে, এই যে আধুনিক সেবা সম্বন্ধে গ্রামীণ মানুষ যখন জানতোই না, তখন আজকে যে সকল এমবিবিএস পড়ার ছাত্ররা যারা আন্দোলন করে তাদের জন্মগ্রহণও করে নাই, তারা তখন জন্ম নেয় নাই, সেই ছেলেমেয়েরা এখন ডিএমএফ চিকিৎসকদেরকে বলছে তারা নাকি 6 মাসের প্রশিক্ষণ করছে, তারা একেবারে নিম্নমানের লেখাপড়া করতেছে, এরকম একটা অভিযোগ আসছে, কিংবা অভিযোগ এনে তারা নানা রকম অপপ্রচার চালাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি ডিএমএফ চিকিৎসকরা খুব নিম্নমানের শিখে থাকে, তাহলে তাদের যারা শেখান তারা কারা? আমি যতটুকু দেখেছি তারা প্রত্যেকেই হচ্ছে এমবিবিএস ডাক্তার, তদন্ত ডাক্তার, এফসিপিএস, এফআরসিএস পর্যন্ত আছে। তাদের যিনি প্রিন্সিপাল তিনি একজন ডাক্তার এবং ডিসি লেভেলের তিনি একজন কর্মকর্তা। সেই প্রতিষ্ঠান থেকে যদি তারা কিছুই না শিখে আসে, তাহলে তাদের শিক্ষক যারা ছিল তারা অযোগ্য, তারা কিছু জানে না, এরকমই তো বিষয়টা আসে। আর যদি এটা না হয়, তাহলে নিশ্চিত তারা যদি, সেই শিক্ষকরা যদি ভালো শিক্ষক হয়, সেই শিক্ষকরা যদি সত্যিকারে কিছু জেনে থাকে, তাহলে ডিএমএফ চিকিৎসকরা জানে। এখন অভিযোগ করছেন কারা? অভিযোগ করছেন এমবিবিএস ডাক্তাররা, অভিযোগ করছেন এমবিবিএস পড়ছেন সে সকল শিক্ষার্থীরা। তার মানে তাদের মতো যারা আগেই শিক্ষার্থী ছিল, এখন পরবর্তীতে ডাক্তার হয়ে এডিএমএফ চিকিৎসকদেরকে পড়িয়েছেন, তারা কিছু জানেন না, এটাই কি তারা বুঝাইতে চাইতেছেন? দ্বিতীয় অসত্য তথ্যটা হচ্ছে ডিএমএফ চিকিৎসকরা 4 বছরের একাডেমিক কোর্স করছেন, কিন্তু তারা বলতেছেন 6 মাসের। এরকম ডাহা একটা তথ্য, মিথ্যা তথ্য তাদের কাছে কারা পৌঁছাচ্ছে এবং তাদেরকে এরকম ইন্ধন কারা যোগাচ্ছে? এই ইন্ধন তারাই যোগাচ্ছে যারা ডিএমএফ চিকিৎসকদেরকে দাবিয়ে রাখতে চাচ্ছেন মাঠ পর্যায়ে। এখন যারা প্র্যাকটিস করতে গিয়ে দেখছেন যে প্রচুর ট্রিটমেন্ট ডিএমএফ চিকিৎসকরা ভালো করছেন, মানুষ উপকৃত হচ্ছে, এই জায়গাটাকে যদি থামিয়ে দেওয়া যায়, তাহলে একটা গোষ্ঠী বড় ধরনের সুযোগ সুবিধা নিতে পারবে। সেই সুযোগ সুবিধা বঞ্চিত হওয়ার ভয়ে তারা নানা রকম এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। অন্যদিকে সরকারকেও একটা যেন জিম্মি করে রাখা যায়, দেশকে যেন জিম্মি করে রাখা যায়, জনগণকে যেন জিম্মি করে রাখা যায়। যদি বিকল্প শক্তি থাকে, তখন এই জিম্মিত্ব সুযোগ থাকে না। আপনারা দেখেন যে বিগত সরকারের সময় বিগত সরকার কি করতে চেষ্টা করছে? সমস্ত রাজনৈতিক দলগুলোকে জিম্মি করতে চেষ্টা করেছে, এবং একেবারে সরকারের শেষ সময়ে এসে সরকার এই যে এমবিবিএস ডাক্তার এদেরকেও ব্যবহার করেছে। 2010 সালের সংসদে একটা আইন পাশ হয়েছে, এমবিবিএস এবং বিডিএস ছাড়া নামের পূর্বে কেউ ডাক্তার লিখতে পারবে না। সেই সময় সংসদের ডাক্তার ছিল কতজন জানেন? প্রায় 40-এর অধিক। এবং সেই সময় যিনি মন্ত্রী ছিলেন তিনিও ডাক্তার ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন তিনিও ডাক্তার ছিলেন। টোটাল একটা সিন্ডিকেট। সেই সময় কাউকে কিছু বুঝে ওঠার আগেই তারা সেই সময় এরকম একটা মানুষ, অন্য সংসদ সদস্যদেরকেও বুঝে ওঠার আগেই এরকম একটা আইন পাশ করে নিয়েছে। এই যে আইন পাশ করে নিয়ে তারা ধীরে ধীরে ডিএমএফ চিকিৎসকদের উপর একটা খড়গ চালানো শুরু করছে। 2010 সালের পরবর্তী সময়ে খুব কষ্ট করে একটা না দুইটা গ্রুপ যারা নিয়োগ পেয়েছে, এর পরবর্তী থেকে টোটালে গত 12 বছর 13 বছর ধরে নিয়োগ বন্ধ। 2010 সাল পর থেকেই মনে হয় নিয়োগ বন্ধ রয়েছে। এই যে নিয়োগ বন্ধ, এতে বঞ্চিত হচ্ছে কারা? ডিএমএফ চিকিৎসকরা বঞ্চিত হচ্ছে শুধু না, এই যে নিয়োগ বন্ধ রয়েছে, এই নিয়োগ বন্ধের জন্য দেশ বঞ্চিত হচ্ছে। জনগণ অর্থাৎ দেশের সাধারণ মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী যারা উৎপাদন করে আমাদের এইসব ডাক্তারদেরকে ভালো খাবার খাওয়ায়, যারা উৎপাদন করে আমাদের রাজনৈতিক নেতাদেরকে খাওয়ায়, যারা উৎপাদন করে আমাদের বড় বড় কর্মকর্তাদেরকে খাওয়ায়, সেই তারা বঞ্চিত হচ্ছে। তারা একটা ট্রিটমেন্ট নেওয়ার জন্য, ন্যূনতম একটা ট্রিটমেন্ট নেওয়ার জন্য যদি একজন ডিএমএফ চিকিৎসক গ্রাম পর্যায়ে থাকে, তাহলে খুব সহজে 50-100 টাকা দিয়ে তার কাছ থেকে চিকিৎসাটা নিতে পারে প্রাইভেটলি। আর সরকারি প্রতিষ্ঠান হলে, বিশেষ করে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে তারা কর্মরত রয়েছে এবং ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রে কর্মরত রয়েছে, সেখান থেকে তারা বিনা পয়সায় সেই সেবাটা নিচ্ছে। নিয়োগ বন্ধ থাকার কারণে যে সকল এলাকাতে আজকে ডিএমএফ চিকিৎসকরা নেই, বিশেষ করে আমার এলাকাতে নেই, তারা সেখান থেকে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। আমার এলাকা না, শুধু আমি যে ইউনিয়নে বসবাস করি সেই ইউনিয়ন থেকে আশপাশে 3-4টা ইউনিয়নে কোনো ডিএমএফ চিকিৎসক নেই সরকারিভাবে, তারা টোটালি বঞ্চিত হচ্ছে। সেখানে কোনো এমবিবিএস ডাক্তার যাচ্ছেন না, সেখানে এই ডিএমএফ চিকিৎসকরাই ছিলেন, এখন নেই। তারা গ্রামীণ মানুষগুলা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারা বিকল্প হিসেবে কার কাছে যাচ্ছে?
এখন পল্লী চিকিৎসকের কাছে যাচ্ছে। আর পল্লী চিকিৎসকরা, আমাদের এমবিবিএস ডাক্তাররা পল্লী চিকিৎসকদেরকে পৃষ্ঠপোষকতা করেন, তাদেরকে উৎসাহিত করেন। এই পল্লী চিকিৎসকরা কারা? এই পল্লী চিকিৎসকরা হচ্ছে যারা স্বশিক্ষিত, বাধ্য হয়ে তারা কোনো না কোনো একটা কর্ম খুঁজে নিচ্ছে এবং জেনে দেখে শিখে তারা নিজে নিজে শিখে তারা যতটুকু পারছে এই ট্রিটমেন্টটা করছে। এই ট্রিটমেন্টটা গ্রামীণ মানুষ বাধ্য হয়ে নিচ্ছে তাদের কাছ থেকে। আর আমাদের এই যে আমাদের তথাকথিত মেধা, আমাদের দেশের ব্রিলিয়ান্টরা সাধারণত এই এমবিবিএস ডাক্তার হয়ে থাকেন, সেই মেধাগুলো, এই মেধার শক্তিটাকে ব্যবহার করে গ্রামীণ মানুষগুলোকে বঞ্চিত করছে, ডিএমএফ চিকিৎসকদেরকে বঞ্চিত করার মধ্য দিয়ে। আর আমাদের প্রশাসন সেই তাদের সঙ্গ দিয়ে গ্রামের মানুষের সাথে প্রতারণা করছেন, কারণ গ্রামের মানুষের দায়িত্ব তারা নিয়েছিলেন। আমাদের রাজনীতিবিদরা জেনে না জেনে সেই গ্রামের মানুষগুলোকে ঠকাচ্ছেন, কারণ সেখানে যদি তাদেরকে ন্যূনতম একটা আধুনিক চিকিৎসা দিতে হয় তাহলে অন্তত ডিএমএফ চিকিৎসকদের মতো কারো না কারো থাকতে হবে। প্রশাসন ব্যবস্থার দিকে এবার যদি তাকাই তাহলে দেখব যে এই প্রশাসনিক ব্যবস্থাপনার কারণেই আজকে ডিএমএফ চিকিৎসকরা না, শুধু টোটাল স্বাস্থ্য ব্যবস্থা একটা জীবমৃত্যুর মধ্যে রয়েছে। আর টোটাল স্বাস্থ্য ব্যবস্থা জীবমৃত্যুর মাধ্যমে আমাদের দেশ এবং দেশের জনগণকে জীবমৃত করে রাখা হয়েছে। শুধু দেশ এবং দেশের জনগণ না, আমি যদি বলি যে আমাদের প্রশাসন জিম্মি হয়ে আছে, আমাদের রাজনীতিবিদরা জিম্মি হয়েছে, তাহলেও ভুল হবে না। আমি শুরুতেই বলছিলাম যে স্বাস্থ্য বিভাগের প্রশাসন ব্যবস্থাপনা হতে হচ্ছে উপজেলা কর্মকর্তা থেকে শুরু করে ডিজি পর্যন্ত সবাই এমবিবিএস ডাক্তার। এখন অনেকে বলবেন যে এটা একটা টেকনিক্যাল পোস্ট, এখানে তো ডাক্তাররাই এই জায়গাতে থাকবে, টেকনিক্যাল পার্সনরাই থাকবে। আমিও বলি হ্যাঁ, টেকনিক্যাল পার্সনরা থাকলে এই প্রশাসনিক দায়িত্বগুলো যথাযথভাবে পালন করা সম্ভব। প্রশ্ন হচ্ছে শুধু ডাক্তাররাই কি টেকনিক্যাল পার্সন? মেডিকেল টার্মসের এই যে কার্যক্রমটা, এটা একটা টিম ওয়ার্ক। আমাদের নার্সরা কি টেকনিক্যাল পার্সন না? আমাদের মাইক্রোবায়োলজি নিয়ে যারা অনার্স মাস্টার্স করছে তারা কি টেকনিক্যাল পার্সন না? আমাদের যারা রেডিওলজিতে ডিগ্রি অর্জন করতেছে তারা কি টেকনিক্যাল পার্সন না? আমাদের ল্যাব থেকে যারা লেখাপড়া করছে, ল্যাব টেকনিশিয়ান হিসেবে যারা লেখাপড়া করছেন, তারা গ্রাজুয়েশন করছেন, তারা কি টেকনিক্যাল পার্সন না? আমাদের ফার্মেসিতে যারা অনার্স মাস্টার্স করছেন তারা কি টেকনিক্যাল পার্সন না? প্রশ্ন হচ্ছে শুধু এমবিবিএস ডাক্তার ছাড়া উপজেলা থেকে ডিজি পর্যন্ত অন্য কেউ কেন প্রশাসনিক দায়িত্বে আসতে পারবে না? এই প্রশাসনিক দায়িত্বে আসতে না পারার কারণে আজকে নার্সরা পিএইচডি পর্যন্ত করছে, তাদেরকে এই সকল প্রশাসনিক দায়িত্বে আসতে দেওয়া হচ্ছে না। কেন? কারণ হচ্ছে এই দায়িত্বে যদি অন্যরা আসে তাহলে এখানে একটা ব্যালেন্সিং পজিশন তৈরি হবে। আর এই ব্যালেন্সিং পজিশন যদি তৈরি হয় তখন এমবিবিএস ডাক্তারদের, শুধুমাত্র এমবিবিএস ডাক্তারদের যে আধিপত্যতা, যে কর্তৃত্ববাদিতা, সেটা সম্ভব হবে না। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে তারা গোষ্ঠীগত যে স্বার্থ নিচ্ছে কিংবা গোষ্ঠীগতভাবে তারা যেভাবে অন্যদেরকে জিম্মি করে রাখছে, দেশকে জিম্মি করে রাখছে, সেই জিম্মিত্ব তৈরি করা যাবে না। সেই কারণে প্রত্যেকটাই স্বাস্থ্য বিভাগের টোটাল টিমটাকে বঞ্চিত করা হচ্ছে, জঘন্যভাবে বঞ্চিত করা হচ্ছে। আর এইটা আমাদের কেন জানি আমাদের দেশের এই মেধাগুলো সেটার দিকে লক্ষ্য করছে না, এই মেধাগুলো এই জায়গাটাকে ইগনোর করে যাচ্ছে। আমরা যদি অন্যদিকে তাকাই যে আমাদের নার্সিং ব্যবস্থাপনা 4 বছরের একটা কোর্স, তাদেরকে পদ পদবি দেওয়া হয়েছে, তাদেরকে সেকেন্ড ক্লাস শুরুতেই দেওয়া হয়েছে, সব ঠিক আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই যে আমাদের কোর্স ক্যারিকুলাম যেগুলো নার্সিং থেকে শুরু করে ডিএমএফ চিকিৎসক পর্যন্ত কোর্স ক্যারিকুলামকে সবসময় ডাক্তার সিন্ডিকেট দুর্বল করে রাখতে চেষ্টা করে। দুর্বল যদি কোর্স ক্যারিকুলাম থাকে তাহলে তাদের কম্পিটিটর হিসেবে এই গোষ্ঠীগুলো কখনোই দাঁড়াতে পারবে না। অথচ আমাদের নার্সিং সিস্টেমটাকেও যদি একটু পরিবর্তন করে না হয়, তাদের জায়গা থেকেও অনেকগুলো ট্রিটমেন্টের কার্যক্রম পরিচালনা করা যায় এবং মানুষ উপকৃত হয়। তারা শুধু নির্ভর করে থাকতে হয় না ডাক্তারদের কাছে, তারাও কিছু ডিসিশন নিয়ে নিতে পারে। ডিএমএফ চিকিৎসকদেরকে যে কোর্স কারিকুলাম দেওয়া হয়েছে, এই কোর্স কারিকুলাম টোটালি করা হয়েছে এমবিবিএস ডাক্তাররা করেছেন। এখানে ডিএমএফ চিকিৎসকদের কোনো অংশগ্রহণ নেই, কোনো সুযোগও নাই তাদের সেখানে যাওয়ার। সেই কোর্স কারিকুলাম নিয়েও এমবিবিএস ডাক্তাররা কথা বলেছে, তাদেরকে এগুলো পড়ানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কোর্স কারিকুলাম করলেন আপনি আর বদনাম করতেছেন আরেকটা গোষ্ঠীকে। আপনি কঠিন করে করেন, দেখেন না ডিএমএফ চিকিৎসকরা সেটা পারে কিনা। বরঞ্চ এমন অনেক এমবিবিএস ডাক্তার আছে, ডিএমএফ চিকিৎসকদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, যারা সুযোগ সেখানে পায়নি, এমবিবিএস ডাক্তারের সুযোগ পায় না, কোনো না কোনোভাবে পায়নি। তারা পরবর্তীতে ডিএমএফ চিকিৎসক হিসেবে তাদের যে শিক্ষা, সেই শিক্ষাটা নিয়েছে। তাদের সাথে কম্পিটিশন করতে গেলে দেখা যাবে যে অনেকেই পারবে না। এই যে জায়গাগুলোতে পৃষ্ঠপোষকতার অভাবে একজন এমবিবিএস ডাক্তার
সে অসংখ্য প্রশিক্ষণ পাচ্ছে। একজন এমবিবিএস ডাক্তার যদি প্রশাসনিক কর্মকর্তা সে অসংখ্য প্রশিক্ষণ পাচ্ছে। এমনও দেখা গেছে যে মাসের পর মাস এমবিবিএস ডাক্তারদেরকে খুঁজে পাওয়া যায় না, কেন? তিনি প্রশিক্ষণে আছেন। তো তিনি যদি এত কিছু শিখে থাকেন, এত প্রশিক্ষণের দরকার কি? আবার দেখেন বছরের পর বছর চলে যায়, কোনো ডিএমএফ চিকিৎসকদেরকে সরকারিভাবে, সরকারি যারা চাকরি করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? তারা খুব ভালো জানে নিশ্চয়ই এই জন্য প্রশিক্ষণ দেওয়া হয় না, তাদেরকে প্রশিক্ষণ দিতে হয় না। এই যে অদ্ভুত কার্যক্রম, এটা স্বাস্থ্য বিভাগে চলমান রয়েছে। সাধারণ মানুষকে এই বিষয়গুলোকে জানতে হবে এবং জানাতে হবে। আমাদের দেশের স্বার্থে, আমাদের যে স্বাস্থ্য বিভাগীয় কর্মকাণ্ডের সাথে, আমাদের দেশের মানুষের স্বাস্থ্য সেবার স্বার্থে প্রত্যেকটা সেক্টর থেকে ডিএমএফ চিকিৎসকরা না, শুধু আমাদের অন্যান্য এই যে স্বাস্থ্য বিভাগীয় কর্মকাণ্ডে যারা কর্মরত রয়েছেন তাদের এই যে দেশের প্রতি শ্রদ্ধার স্বার্থে, দেশের প্রতি তাদের দায়িত্ববোধের স্বার্থে এই তথ্যগুলো সবার সাথে শেয়ার করা উচিত। সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করে তোলা উচিত। আমাদের রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিক্ষক, সামাজিক নেতৃত্ব, উকিল, সাংবাদিক সবার সাথে এই বিষয়গুলোকে নিয়ে শেয়ার করা উচিত। একজন গ্রামের মানুষ, সে একজন ডাক্তারের কাছে যেতে হলে গ্রাম থেকে তাকে শহর পর্যন্ত যেতে হচ্ছে। আজকে গ্রাম পর্যায়ে কোনো ডাক্তার নেই, অর্থাৎ ডাক্তার বলতে এমবিবিএস ডাক্তার নেই। তাহলে একজন গ্রামের মানুষ এমবিবিএস ডাক্তার কাছ থেকে সেবা নিতে হলে তাকে শহরে যেতে হবে। শহরে যাওয়ার জন্য তাকে ভাড়া নিতে হবে। শহরে যাওয়ার জন্য ওই দিনের তার যিনি রুগী তার সাথে কেউ না কেউ যেতে হবে। সেই দিনের একটা লেবার তার বাদ যেতে হবে। শহরে গিয়ে ডাক্তারবাবুকে দেখাবেন 500-1000 টাকার নিচে, 500 টাকার নিচে কোনো ভিজিট নেই, সেটা দিতে হবে। অ্যাভারেজলি একজন রুগীকে শহরে নিয়ে দেখিয়ে এনে আবার যদি ট্রিটমেন্টের বেড়া জালে সে আটকা পড়ে, তাহলে তার 1 ডিসিমেল জমি বিক্রি করতে হয়। গ্রামের 1 ডিসিমেল জমির দাম কত? 8-10,000, 20,000 টাকা সর্বোচ্চ। আমাদের এরকমও দেখা গেছে যে একজনের পরীক্ষা নিরীক্ষা দেওয়া হচ্ছে 20-25,000, 30,000 টাকা। তো সেই রকম ভাবে আমাদের এই গ্রামের মানুষগুলো বঞ্চিত হচ্ছে। এরকম দুঃখ বরাক্রান্ত অবস্থার মধ্যে গ্রামের মানুষগুলো চিকিৎসা সেবাতে যাচ্ছে। বাধ্য হয়েই তারা আসলে ওই যে কুসংস্কারাচ্ছন্ন চিকিৎসা যেটাকে আমরা বলি, সেই চিকিৎসার দিকে যায়। সেটা না গিয়ে তারা ঝাড়ফুঁকের দিকে কেন যায়? তারা পয়সা বাঁচানোর জন্য যায়। হোমিওর দিকে কেন যায়? তারা পয়সা বাঁচানোর জন্য যায়। তারা আধুনিক চিকিৎসা কেন নেয় না? কারণ তারা টাকার অভাবে নিতে পারে না। সেই জায়গাটাতে ডিএমএফ চিকিৎসকরা মাত্র 50-100 টাকা দিয়ে গ্রাম পর্যায়ে থেকে তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে, এবং আধুনিক ট্রিটমেন্ট, বিজ্ঞান ভিত্তিক ট্রিটমেন্ট, এবং তারা সেটাতে উপকৃত হচ্ছে। আজকে আবারও বলতে চাই যে ডায়রিয়া, ডিসেন্ট্রি কিংবা আমাদের যে কলেরার আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর হার জিরোতে নেমে এসেছে অনেকটা। আমাদের গ্রাম পর্যায়ে যে একলামশিয়া, যেটাকে একসময় ভূতে ধরা বলতো, সেটা জিরোতে নেমে এসেছে। আজকে মানুষের যেই টিকাদান কর্মসূচি, সেটা 100% সাফল্যের মধ্যে চলে এসেছে। এখন টিকা দেওয়ার জন্য মানুষের সচেতনতা এত চরম আকার ধারণ করেছে, মানুষ টাকা দিয়ে কিনে টিকা দিচ্ছে। এই সচেতনতার জন্য তৈরি করে নাই। এই যে ডিএমএফ চিকিৎসকরা গ্রামে থেকেই এই সচেতনতা তৈরি করেছে। এই সচেতনতার স্বীকৃতি সরকার থেকে, আমাদের সচেতন মহল থেকে সবাইকে এটা দেওয়া উচিত। আমাদের ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান তিনি জানেন, একজন মেম্বার তিনি জানেন, গ্রামের স্কুলের শিক্ষকরা তারা জানেন যে এই চিকিৎসকরা কতটা ভূমিকা পালন করছে, ডিএমএফ চিকিৎসকরা কতটা উপকারের করে যাচ্ছে। সেই জায়গাগুলোতে প্রত্যেকটা সেক্টর থেকে কথা বলা উচিত, এবং কথা বলার জন্য আবার ডিএমএফ চিকিৎসকদেরকেও দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। শুধু ঢাকাতে বসে বসে যদি ডিএমএফ চিকিৎসকরা চিৎকার চেঁচামেচি করে তাহলে হবে না। জনমত সৃষ্টি করতে হবে, জনগণকে তথ্যগুলো জানাতে হবে। ওরা যে নানা রকম অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করছে, ইভেন মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরকেও জানাতে হবে, তাদের মা বাবা, ইভেন অনেক শিক্ষার্থী আছেন যারা এই ডিএমএফ চিকিৎসকদের চিকিৎসায় তারা বড় হয়েছেন, এরকম অনেকেই আছেন। সেই জায়গাগুলোতে তাদেরকেও জানান দিতে হবে। এই সত্যগুলা বারবার তুলে ধরতে হবে, গণমাধ্যমে তুলে ধরতে হবে, লোকাল মিডিয়াতে তুলে ধরতে হবে, লোকালি বিভিন্ন আলোচনা সমালোচনার মাধ্যমে তুলে ধরতে হবে, সব জায়গা থেকে। এবং এর যৌক্তিকতা ব্যাপকভাবে তুলে ধরার জন্য সকল মহলে কাজ করতে হবে। ডিএমএফ চিকিৎসকদের মধ্যে অনেক মেধা আছে, প্র্যাকটিসের সুযোগ নাই। আবার আরেকটা বিষয় আছে যে ডিএমএফ চিকিৎসকরা ব্যাপক হারে বিভিন্ন আঙ্গিক থেকে কাজ করছেন। আমাদের এই ডিএমএফ চিকিৎসকদের মধ্যে অনেক তরুণ মেধাবী রয়েছেন, তাদেরকে ব্যবহার করার সুযোগগুলো পাচ্ছেন না। অনেকে লিডারশিপ করেন, সেই লিডারশিপের মধ্যে একটা দ্বান্দ্বিক অবস্থান রয়েছে। লিডারশিপ তাদেরকে চিহ্নিত করে যার কাছে টাকা আছে, সেই রকম লোকজনকে লিডারশিপ পাই।
এই জায়গা তো একদম বড় ধরনের একটা ভুল কনসেপ্ট আছে। যার কাছে টাকা আছে তিনি তার টাকা উপার্জনের জন্যই মনোযোগী হন। ডিএমএফ চিকিৎসকদেরকে নেতৃত্ব দিতে হলে এখানে প্রচুর সময় ব্যয় করতে হবে, সেই সময় ব্যয় করে তার অর্থ উপার্জনের পথটাকে সে রুদ্ধ করতে চায় না। সে যদি এখানে নেতৃত্ব নেয় তাহলে বুঝতে হবে যে সে নেতৃত্বটা তাকে শোডাউন করতে নিচ্ছে, এবং তাকে শোডাউন করতে গিয়ে ডিএমএফ চিকিৎসকরা শেষ হয়ে যাচ্ছে। তা আমাদেরকে যেটা করতে হবে, ডিএমএফ চিকিৎসকদেরকে মধ্য থেকে সেই লোকগুলোকে নেতৃত্ব দিয়ে যারা চষে বেড়াবে, প্রত্যেকটা সদস্যের কাছে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে, সেই মানুষগুলোকে নেতৃত্বে আনতে হবে। এবং যাদের আর্থিক ক্যাপাবিলিটি খুব ভালো তাদের উচিত তাদেরকে সহযোগিতা করার অর্থ দিয়ে, বড় অঙ্কের অর্থ দিয়ে, কারণ তিনি যে কাজটা করছেন তার হয়ে করছেন, সকলের জন্য করছেন। তো এই যে পরিকল্পনাটা, অর্থাৎ লিডারশিপ, সাংগঠনিক পরিকল্পনা, এই সাংগঠনিক পরিকল্পনার মধ্যে একটা ভিন্নতা নিয়ে আসতে হবে, নতুনত্ব নিয়ে আসতে হবে। আমাদের ডিএমএফ চিকিৎসকদের জানা উচিত যে গত 46 বছর ধরে একই নিয়মে ডিএমএফ চিকিৎসকরা তাদের অধিকার পাইতে চেষ্টা করেছে। একই নিয়মে মানুষ সাধারণত দেখে যে একটা পথ রুদ্ধ হলে আরেকটা বিকল্প পথ খোঁজে। অধিকার বাস্তবায়ন করতে হবে, কিন্তু পথটার একটা নতুনত্ব আনতে হবে। কিন্তু এই জায়গাটাতে ডিএমএফ চিকিৎসকরা আমার কাছে মনে হচ্ছে যে ব্যর্থতার মধ্যে পড়েছে। কারণ ডিএমএফ চিকিৎসকদের বোঝা উচিত ছিল যে তারা অর্থনৈতিকভাবে একটা ডেভেলপড লেভেলে যাওয়া উচিত, অর্থনৈতিক একটা আন্দোলন তারা শুরু করা উচিত, কিংবা অর্থনৈতিক একটা শক্তি তাদের তৈরি করা উচিত। কারণ ডিএমএফ চিকিৎসকদের শক্তি শুধু তারাই, তাদের পাশে অন্য কোনো শক্তি নেই। এমবিবিএস ডাক্তারদের শক্তি শুধু তারা না, এমবিবিএস ডাক্তারদের শক্তি তারা প্রশাসন, তারা রাজনৈতিক সাপোর্ট পাচ্ছে, পাবলিক সাপোর্ট নিচ্ছে, তারা তাদের লেভেল থেকে নানা রকম সাপোর্ট নিচ্ছে। অথচ ডিএমএফ চিকিৎসকদেরকে তাদের সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। সেই জায়গাটাতে তারা অর্থনৈতিকভাবে নানা রকম সমস্যার মধ্যে পড়ে থাকে। সে অর্থনৈতিক মুক্তির জন্য তারা অর্থনৈতিক একটা সংগঠন দাঁড় করাতে পারতো, সে অর্থনৈতিক সংগঠনের মাধ্যমেও তারা তাদের অর্থনৈতিক অঙ্গনটাও একটু শক্তিশালী করে রাখতো, তাহলে সেখান থেকেও একটা গ্রুপ ওভারঅল কাজ করার একটা সুযোগ পেত। যাই হোক, যেই বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে আসতে চেষ্টা করছি যে ডিএমএফ চিকিৎসকদেরকে বঞ্চিত করার মধ্য দিয়ে দেশকে বঞ্চিত করা হচ্ছে, দেশের জনগণকে বঞ্চিত করা হচ্ছে। আমরা খুব শালীনভাবে বলতে চাই যে ডিএমএফ চিকিৎসকদেরকে দরকার এই দেশের জন্য। কারণ এই দেশের একেবারে প্রান্তিক জনগোষ্ঠী লেভেলে যে এমবিবিএস ডাক্তাররা সব সময়ের জন্য থাকবে, এই নিশ্চয়তা পেতে হলে আরো 20 বছর অপেক্ষা করতে হবে। আর এই 20 বছর মানে এক যৌবন। ওই 20 বছর পরেও ডিএমএফ চিকিৎসকদের প্রয়োজন হবে, কারণ পৃথিবীর উন্নত দেশগুলোতে ডিএমএফ চিকিৎসকদের আদলে বিভিন্ন নামে চিকিৎসা সেবা চলমান আছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে নার্সিংরাও চিকিৎসা সেবা দিচ্ছে, নার্সরাও চিকিৎসা সেবা দিচ্ছে। তাহলে চিকিৎসা সেবা যেন একটা জায়গায় স্থবির হয়ে না পড়ে, একটা জায়গায় বন্দী না থাকে, কারো একজনের চিকিৎসা না দেওয়ার কারণে টোটাল ব্যবস্থাপনা যেন বন্ধ হয়ে না যায়, টোটাল ব্যবস্থাপনার জন্য থেমে না যায়, সেদিকে নজর দিতে হবে। আর সেদিকে নজর দিতে হলে অবশ্যই বিকল্প চিকিৎসা ব্যবস্থা রাখতে হবে, বিকল্প গোষ্ঠী রাখতে হবে। এমবিবিএসদের কাছে দেশটাকে জিম্মি করার কোনো অর্থ হয় না। আর এটা যদি করা হয় তাহলে আমি বলবো যে আমরা বলা উচিত যে আমাদের দেশে দূরদর্শী নেতৃত্বের অভাব রয়েছে, তারা বিকল্প কখনো খুঁজে না। আর দূরদর্শী নেতৃত্বে যেখানে থাকবে তারা নিশ্চিতভাবে বিকল্প খুঁজবে। আমরা আশা করি যে সকল বিভাগ থেকে, সকল জায়গা থেকে এই কথাগুলোর তাৎপর্যতা উপলব্ধি করা উচিত, এবং এই তাৎপর্যতা উপলব্ধি করে সকল জায়গা থেকে আমাদেরকে কার্যকর ভূমিকা নেওয়া উচিত। এখানে দেখেন যেই মেডিকেল ডিএমএফ চিকিৎসকরা, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? ম্যাটস, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। এই নামটা কি ডিএমএফ চিকিৎসকরা রেখেছেন? এই নামটাও রেখেছেন আমাদের এমবিবিএস ডাক্তাররা। এখন কেউ বলবেন যে এমবিবিএস ডাক্তাররা এটা রাখে নাই। আরে ভাই, এমবিবিএস ডাক্তাররাই রেখেছেন, কারণ প্রশাসন থেকে এটা রেখেছেন। সেই প্রশাসন কারা? এমবিবিএস ডাক্তারদের প্রশাসন। আপনি দেখেন, যদি যেখান থেকে তাদের রেজিস্ট্রেশন দেওয়া হয়, বাংলাদেশ চিকিৎসা অনুষদের প্রত্যেকটা প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে এমবিবিএস ডাক্তার। এখন এই এমবিবিএস ডাক্তার যদি সার্টিফিকেটটাকে উদ্ভট করে দেয়, সেটাই মেনে নিতে হচ্ছে ডিএমএফ চিকিৎসকদেরকে। আবার দেখেন বিএমডিসি, সেখানে টোটাল কমিটি হচ্ছে এমবিবিএস ডাক্তার। তো এমবিবিএস ডাক্তাররা যদি বলেন যে ডিএমএফ চিকিৎসকরা এটা পাবে, এটাই দিতে হবে, ওখানে ডিএমএফ চিকিৎসকদের কোনো পোস্ট নেই, ওখানে ডিএমএফ চিকিৎসকদের সাথে, ডিএমএফ চিকিৎসকদের পক্ষে কথা বলার মতো একজনও নেই। এই যে অদ্ভুত এক আচরণ ডিএমএফ চিকিৎসকদের সাথে করা হচ্ছে, এটাই হচ্ছে বাংলাদেশের আসলে বাস্তব চিত্র। শুধু ডিএমএফ চিকিৎসকরা, বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পেশাজীবীদের সাথে একই ধরনের আচরণ করা হচ্ছে।
বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশাতে, আমি যদি পুলিশের কথা বলি, পুলিশ 24 ঘন্টা অন ডিউটিতে থাকে, তো 24 ঘন্টা অন ডিউটিতে থাকলে তার যেই স্কেলটা সেটা কত হওয়া উচিত? আমার যদি 8 ঘন্টার স্কেল একরকম হয়, 24 ঘন্টার স্কেল হওয়া উচিত 3 গুণ। এরকম কিছু বিষয় আছে। আমরা শিক্ষকদেরকে বলি যে জাতির মেরুদণ্ড তৈরি করার জন্য শিক্ষকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন শিক্ষকরা যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাংলাদেশের শিক্ষকদের কত % শিক্ষক সরকারিভাবে সবচেয়ে ভালো সুবিধাদি পেয়ে থাকে? সরকারি স্কুলগুলো কিংবা কলেজগুলো ছাড়া বাকিরা তো সেরকম সুযোগ পাচ্ছে না। তো সেই জায়গাটাতে তাদেরকে কতটা মূল্যায়ন করা হচ্ছে, সেখানেও মূল্যহীনতা। অর্থাৎ বাংলাদেশকে নিয়ে টোটাল একটা ব্যবস্থাপনা, নতুন ব্যবস্থাপনার দিকে সকলে যাওয়া উচিত। আর সেই ব্যবস্থাপনা যাওয়ার জন্য আমাদের যারা ডিএমএফ চিকিৎসকরা আছে সবচেয়ে বেশি বঞ্চিত, তাদের থেকে সবচেয়ে গোছালো, পরিকল্পিত এবং সুদূর প্রসারী তাদের কাছ থেকে প্রস্তাবনা এবং কার্যক্রম শুরু করা উচিত। যদি ডিএমএফ চিকিৎসকরা এই কার্যক্রমটা শুরু করতে না পারে, তাহলে তারা নিজেরা ব্যর্থ হবে এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে। সাধারণ মানুষগুলো আবার আইএমএ জাহিলিয়াতের যুগে ফিরে যেতে হবে, তারা আবার ঝাড় ফুঁক এগুলোর মধ্যে চলে যেতে হবে, তাদেরকে আবার ধুকে মরতে হবে। এবং ওই যে মহামারী আকারে যে সকল রোগগুলো আছে সেগুলোর কারণে তারা মরতে হবে। তাদের মৃত্যু দিয়ে তারা এই আন্দোলনটাকে কিংবা এরকম একটা কার্যক্রমটাকে সকলের সামনে নিয়ে আসতে হবে। তো সেই পর্যায়টা আমরা চাই না। আমরা চাই যে ডিএমএফ চিকিৎসকরা গোছালো একটা আন্দোলন করুক কিংবা গোছালো একটা কার্যক্রম শুরু করুক। সেই কার্যক্রমকে আন্দোলন বলতে পারেন, সেই কার্যক্রমকে সামাজিক একটা কর্মসূচি বলতে পারেন, যেটাই বলেন। সেই কর্মসূচির মধ্য দিয়ে ডিএমএফ চিকিৎসকদের মাধ্যমে দেশটাকে একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থার দিকে নিয়ে যাওয়া উচিত। এবং সেই সাথে ডিএমএফ চিকিৎসকদের মধ্যে যারা মেধাবী রয়েছেন তাদেরকে আরো উচ্চতর শিক্ষার সুযোগ দেওয়া উচিত। ম্যাটস যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, এটাকে নাম পরিবর্তন করে এই জায়গাটাতে মেডিকেল ইনস্টিটিউট করা যেতে পারে। সেখান থেকে এটাকে আরো উচ্চতর ডিগ্রির জন্য আরো ভালো পদক্ষেপ নিতে পারে। সেই সকল প্রতিষ্ঠানগুলোতে ডিএমএফ চিকিৎসকদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে। বাংলাদেশের ডিএমএফ চিকিৎসকদেরকে নিয়োগ দেওয়ার জন্য অসংখ্য জায়গা আছে। প্রত্যেকটা স্কুলে ডিএমএফ চিকিৎসকদেরকে নিয়োগ দেওয়া যায়। দুটো উপকার হয়, স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, শিক্ষার্থীদের স্বাস্থ্য নিশ্চয়তা এবং সেই সাথে ক্লাসের স্বাস্থ্য শিক্ষা সবকিছু একসাথে দেওয়া যায়। কলেজগুলোতে ডিএমএফ চিকিৎসকদেরকে নিয়োগ দেওয়া যায়, সেখানেও অনেক প্রয়োজন রয়েছে। এভাবে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ল্যাবে ডিএমএফ চিকিৎসকদেরকে, যেমন এখন এমবিবিএস ডাক্তারদের নিয়োগ থাকতে হবে কিংবা এমবিবিএস ডাক্তারদের সার্টিফিকেট থাকতে হবে, একজন এমবিবিএস ডাক্তার থাকতে হবে একটা ল্যাব পরিচালনা করার ক্ষেত্রে। সেক্ষেত্রে ডিএমএফ চিকিৎসকদেরকেও সেখানে একটা ব্যবহার করা যায়, কারণ তাদের সেই মেধা রয়েছে, তাদের সেই যোগ্যতা রয়েছে। এইরকম সমস্ত জায়গা থেকে ডিএমএফ চিকিৎসকদের যে অপরিহার্যতা, সেটা সব মহলে তুলে ধরার একটা কর্মকৌশল সবসময়ের জন্য চলমান, অব্যাহতভাবে। ও কয়েকদিন আন্দোলন করে থেমে যাওয়া, কয়েকদিন চিৎকার চেঁচামেচি করে হাত পা ভেঙে পুলিশ যেভাবে পিটিয়েছে আমরা দেখেছি, যে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে যেভাবে পিটিয়েছে, বিশেষ করে ম্যাথ শিক্ষার্থীদেরকে যেভাবে পিটিয়েছে, দুঃখজনক। এটা আমরা কেউই প্রত্যাশা করি না, এটাকে কেউই সমর্থন করি না। তারা তাদের অধিকারের কথা বলবে, সে অধিকারের কথা বলতে দিতে হবে, সেটার যৌক্তিকতা বুঝতে হবে। যারা তাদেরকে প্রতারিত করছে তাদের কাছে যদি দেশ জিম্মি হয়ে যায়, তাহলে তো প্রতারকের কাছে দেশ জিম্মি হয়ে গেল। আর সেই জায়গাটা, আমাদের মেধাবীদের যেই জায়গাটা, সেই জায়গাটা থেকে, সেটা এমবিবিএস ডাক্তার, ডিএমএফ চিকিৎসক, সেই জায়গাটাকে, মেধা মানি হলো একটা শক্তি, সেই শক্তিটাকে যদি কল্যাণে ব্যবহার করা হয় তাহলে সামষ্টিক জনগোষ্ঠী উপকৃত হবে। আর যদি সেটাকে অকল্যাণে ব্যবহার করা হয় তাহলে সামষ্টিক জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে। তো এই জায়গাটাতে আমরা প্রত্যাশা করব যে আমাদের মধ্যে, সবার মধ্যে দেশ প্রেম থাকবে। ডিএমএফ চিকিৎসকদের মধ্যে নিঃসন্দেহে দেশ প্রেম আছে, কারণ তারা গ্রামে বসবাস করছে। গ্রামে থেকে তাদের জীবনের অনেক প্রাপ্তিকে তারা বঞ্চিত করে গ্রামের মানুষগুলোকে সেবা দিচ্ছে দেশ এবং জনগণের কল্যাণের কথা বিবেচনা করে। সেই সাথে সেই জন্য ডিএমএফ চিকিৎসকদেরকে নিঃসন্দেহে সাধুবাদ জানানো যায়, নিঃসন্দেহে তাদেরকে অভিনন্দন জানানো যায়, কৃতজ্ঞতা জানানো যায় দেশের পক্ষ থেকে। আবার আমাদের এমবিবিএস ডাক্তাররা দেশের বড় বড় চিকিৎসা সেবা দিচ্ছে, বড় বড় অপারেশন করছেন, সেই জায়গাটা থেকে তাদেরকে সম্মান করা যায়। কিন্তু সেই জায়গা থেকে তাদের মধ্যে যদি সংকীর্ণতা থাকে, একটা জাতিগোষ্ঠীকে
থামিয়ে দেওয়ার জন্য, দাবিয়ে দেওয়ার জন্য, তাদের অধিকার বঞ্চিত করার জন্য যদি তারা নির্লজ্জতা প্রকাশ করে, সেটা হবে দেশ এবং জনগণের জন্য অত্যন্ত দুঃখের, অত্যন্ত পরিতাপের এবং অত্যন্ত অসম্মানের। কারণ সবচেয়ে শিক্ষিত জাতিগোষ্ঠী যদি কাউকে বঞ্চিত করতে চেষ্টা করে, তাহলে বুঝতে হবে যে সেই জাতিগোষ্ঠীর আসলে সঠিক শিক্ষা, মানে অনেকগুলো সার্টিফিকেট হয়েছে কিন্তু জ্ঞান অর্জন করতে পারেনি। আমরা আমাদের সকল পর্যায় থেকে উদার দৃষ্টিভঙ্গি লালন করব এবং দেশ এবং জনগণের স্বার্থে কি কি করা উচিত সেই কাজগুলো উদারভাবে করা উচিত। কারণ এই এক জীবনেই আমাদেরকে সবকিছু পেতে হবে বা দিতে হবে। এই যে অন্যের সেবা করার সুযোগটা, সেটা বারবার আসবে না। আর একটা নির্দিষ্ট সময় পরে আমাদের এই সার্টিফিকেট বলেন, অর্থবিত্ত, টাকা পয়সা যা কিছু আছে সবকিছু বলেন, সবকিছু ছেড়ে চলে যেতে হবে। তো সে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে নৈতিক মনোবল নিয়ে। নৈতিক মনোবল হচ্ছে অন্যকে ঠকিয়ে না, অন্যের জন্য কাজ করে। তো আমাদের এমবিবিএস ডাক্তাররা এবং এমবিবিএস ডাক্তারদের প্রশাসন, অর্থাৎ আমাদের স্বাস্থ্য বিভাগীয় প্রশাসন সেই দায়িত্বটা পালন করবে। আমি আশা করব যে প্রচুর হয়েছে, অনেক বেশি হয়েছে, এই গ্রামের মানুষগুলোকে প্রচুর ঠকানো হয়েছে। আমাদের যে ডিএমএফ চিকিৎসকরা আছেন তাদেরকে ঠকানোর মাধ্যমে দেশকে প্রচুর ঠকানো হয়েছে। আর ঠকাইয়েন না। আপনাদের যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, সে আন্দোলনের অসারতা, মিথ্যা যে আন্দোলনগুলো করছে, সে আন্দোলনকে আপনারা থামান। এটা আপনাদের জন্য একটা লজ্জার। এই ধরনের কার্যক্রম থেকে বিরত থেকে বরঞ্চ এই যে একটা গোষ্ঠী, তারা বছরের পর বছর, 46 বছর, কম সময় না, 46 বছর ধরে যারা এই দেশকে সেবা দিয়ে যে গিয়েছে, তাদেরকে অন্তত ন্যূনতম স্বীকৃতি দেওয়ার চিন্তা ভাবনা করেন। এটা আপনাদের জন্য লজ্জার না, বরঞ্চ এটা আপনাদের জন্য অহংকারের হবে। কারণ এই মানুষগুলোকে আপনারাই তৈরি করেছেন, আপনাদের নেতৃত্বে এরা চলেছে, এবং যদি তাদের অর্জনটাকে আপনাদের বলে আপনারা ব্যবহার করেন, এটা আপনারা কি পাবেন এখান থেকে? এটা আপনাদের জন্য লজ্জার না? এরকম লজ্জার কার্যক্রমগুলোকে থেকে বিরত থাকেন। অনেকেই দেখছি যে খুব বাজেভাবে তাদের কথাগুলো বলেন। বাজেভাবে যখন বলেন তখন বিশেষ করে আমি আব্দুল তুষার, উনি খুব চমৎকার উপস্থাপক, বাট উনি একবার এই বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে ডিএমএফ তো বলেনি না মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এরা 6 মাসের ট্রেনিং প্রাপ্ত। কোন মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা? সেনাবাহিনীতেও একটা আছে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এরা কয়দিনের ট্রেনিং প্রাপ্ত। কাদের উদ্দেশ্যে তিনি বলেছেন আমি জানি না। যদি এই ডিএমএফ চিকিৎসকদেরকে উদ্দেশ্য করে বলে থাকেন, অবশ্যই ডিএমএফ চিকিৎসকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তার স্টাইলটা সেভাবে বলেছে। তিনি তার এই যে মেধা, এই যে সুন্দর করে বলার বৈশিষ্ট্য, এটাকে অপব্যবহার করেছেন। এটা নিঃসন্দেহে আব্দুল তুষারের মতো একটা বড় মাপের উপস্থাপকের জন্য অত্যন্ত লজ্জার। কারণ তিনি একজন চিকিৎসকের গণ্ডি থেকে বের হতে পারেন না, অর্থাৎ এমবিবিএস চিকিৎসক, সেই গণ্ডি থেকে বের হতে পারেন নাই। তিনি সবার কাছে প্রিয় ছিলেন, আমার মতো মানুষের কাছে প্রিয় ছিলেন, নিঃসন্দেহে অনেক ডিএমএফ চিকিৎসকের কাছে প্রিয় ছিলেন একজন উপস্থাপক হিসাবে। কিন্তু তিনি যখন তার সংকীর্ণতার গণ্ডির মধ্যে ঢুকে গেছেন, অন্যকে অসম্মানিত করেন, তখন তার সম্মান থাকার কথা না, তাকে সেভাবে দেখার কথা না। তো এইভাবে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, আত্মকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, কিংবা আমরা যেটাকে বলে বর্ণবাদী আচরণ যাদের মধ্যে রয়েছেন, তারা কখনো বড় মানুষ হতে পারেন না। আপনি উচ্চ শিক্ষিত হতে পারেন, কিন্তু উচ্চ মনের মানুষটা, এটা নিঃসন্দেহে। তো আমাদের প্রশাসনিক কর্মকর্তারা যারা নানা রকম তাল বাহানা করে ডিএমএফ চিকিৎসকদেরকে বঞ্চিত করছেন, জাল বাহানা করে আমাদের শিক্ষার্থীদেরকে বঞ্চিত করছেন, নিঃসন্দেহে তারা অনেক উঁচু চেয়ারে আছেন, কিন্তু অনেক উঁচু মানুষ হতে পারেন নাই। আমি আশা করব যে এই বিষয়গুলোকে আমরা সবাই রিয়েলাইজ করবো এবং উঁচু চেয়ারেও থাকবো, উঁচু মনের পরিচয়ও আমরা দেব, এবং সেইভাবে আমরা দেশের সব পর্যায়ের মানুষগুলোকে মূল্যায়ন করতে চেষ্টা করব, তাদের অবদানকে স্বীকৃতি দেব। তো আমাদের ডিএমএফদের যেই কষ্ট, তারা জন্ম থেকে জ্বলছে, এই জ্বালিয়ে যাচ্ছে যারা, তাদের বোধোদয় হবে, তারা তাদের বিবেকের তাড়নায় হোক, কিংবা মরার পরেও তো তারা জবাবদিহি করতে হবে আল্লাহ পাকের কাছে, সেই তাড়নায় হোক, যে তাড়নায় হোক, ডিএমএফ চিকিৎসকদের এই কষ্ট থেকে তাদেরকে রক্ষা করবে, এই প্রত্যাশা রাখছি। আর এখনো পর্যন্ত যারা লাইভে আছেন, যারা আমার সাথে এই সময়টা কাটিয়েছেন, আমার কথা শুনেছেন, আমি জানি না আপনারা কতটা রিয়েলাইজ করেছেন, তবে আমি আমার বিশ্বাস থেকে, আমার অন্তর থেকে, আমার আস্থা থেকে, আমার দায়িত্ববোধ থেকে কথাগুলো বলেছি। এই জায়গাতে থেকে আমি বলবো যে আপনারা যারা এই ডিএমএফ চিকিৎসকরা রয়েছেন, তারা তাদের টাইম লাইনে বিষয়টাকে ছড়ান। আর যারা ডিএমএফ চিকিৎসক না, এখন লাইভে যারা আছেন কিংবা পরবর্তীতে দেখবেন, তাদেরকে অনুরোধ করবো যে দেশটার স্বার্থে,
দেশের এই প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থে, এই যে খেতে খামারে যারা কষ্ট করে, হঠাৎ করে গাছ থেকে পড়ে গেছে, ভেঙে এসেছে, তাৎক্ষণিক অন্তত আর কিছু না হোক তাকে যে একটা লাঠি দিয়ে বেঁধে সিস্টেমিক্যালি ডাক্তারের কাছে পাঠাতে হবে কিংবা হাসপাতালে পাঠাতে হবে, সেই জিনিসটা করার যেই মানসিক জানার বিষয়, সেটা কিন্তু ডিএমএফ চিকিৎসকরা জানে। হঠাৎ কেটে আসলো, তাৎক্ষণিক তাকে কি করতে হবে সেটা ডিএমএফ চিকিৎসকরা জানে। ঘুরে পড়ে গেছে কিংবা আপনার যেটাকে আমরা বলি হিট স্ট্রোকে চলে গেছে, তাৎক্ষণিক কি করতে হবে এটা ডিএমএফ চিকিৎসকরা জানে। এই যে দ্রুত সময়ের মধ্যে অনেকগুলো কার্যক্রম মোকাবেলা করা, সেই কাজগুলো করার সুযোগ তাদেরকে দিতে হবে। আর সেটা দিতে হলে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার করে তাদেরকে সেই স্বীকৃতি দিতে হবে। আমরা চিকিৎসা সেবাটাকে একেবারে বাণিজ্যিকীকরণ করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের এই যে অনেকগুলো প্রাইভেট মেডিকেল কলেজ 20 লাখ টাকা দিয়ে এক একজন শিক্ষার্থীকে প্রবেশ করতে হয়, তাদেরকে শুরু থেকেই তো বাণিজ্যিক করে ফেলানো হচ্ছে। আর বাণিজ্যিক করলে তখন তারা কম্পিটিটর দেখতে চায় না, তারা তাদের সাথে মোকাবেলা হয় কিংবা তাদের ন্যূনতম বন্ধকতার সৃষ্টি হবে, এরকম কিছু দেখতে চায় না। এটা নিঃসন্দেহে বড় মাপের চিন্তা না, নিঃসন্দেহে এটা দেশপ্রেম না, নিঃসন্দেহে এটা দেশের মানুষের জন্য ভাবনা না, এটা নিঃসন্দেহে স্বার্থপরতা, সংকীর্ণতা, হিংসা, বিদ্বেষ এইরকম অর্থ বোঝায়। এরা কখনো বড় মানুষ হতে পারে না। কাজেই আমাদের মেডিকেল কলেজগুলোতেও থেকে যারা শিক্ষকরা রয়েছেন তারাও তাদের শিক্ষার্থীদেরকে, আমাদের এই যে যারা ডাক্তার আগামী ডাক্তার হয়ে বের হয়ে আসবে, তাদেরকেও নৈতিক শিক্ষা দিতে হবে, দায়িত্ববোধের শিক্ষা দিতে হবে, উদারতার শিক্ষা দিতে হবে। তারা যদি সেখান থেকে তাদেরকে এইসব সংকীর্ণতা, কাকে অসত্য তথ্য বলে মিথ্যা বলা শিখান, সেখান থেকে মিথ্যা বলে যে একটা গোষ্ঠী 4 বছর 6 মাস ট্রেনিং করে বেরিয়ে আসলো, তাকে বলছেন 4 বছরই তার জীবন থেকে বাদ দিয়ে দিচ্ছেন, এইরকম শিক্ষা যদি তাদেরকে দেন, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করবেন কিভাবে? কাজে আমরা সবাই মিলে চাইবো যে এরকম প্রেক্ষাপট থেকে আমরা বেরিয়ে আসবো এবং আল্লাহ পাক আমাদেরকে ভালো কিছু করার তৌফিক দান করবে। এবং এই যে রমজানের সময় আমরা রমজানের যে বরকত, সে বরকত পাবে, রমজানের যে দায়িত্ববোধ, সে দায়িত্ববোধ থেকে কিছু শিখবো। এবং আমাদের রমজানটা হচ্ছে পরিশুদ্ধতার, আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন তারা প্রত্যেকে পরিশুদ্ধ হবে। পরিশুদ্ধতার মাধ্যমে অন্যের কল্যাণ, পরিশুদ্ধ তারাই যারা অন্যের কল্যাণ করে, পরিশুদ্ধ তারাই হয় যারা অন্যের কল্যাণ করার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে পারে। হ্যাঁ, যদি আপনাদের এমবিবিএস ডাক্তারদের কিছু ত্যাগও স্বীকার করতে হয়, সেই ত্যাগটা স্বীকার করে ডিএমএফ চিকিৎসকদের বছরের পর বছর, প্রায় কত যুগ, 4 যুগ ধরে যাদেরকে বঞ্চিত করেছেন, এবার থামেন, তাদেরকে কিছু দেন, তাদের অন্তত আত্মিক শান্তি দেন। এই আত্মিক শান্তিটা তাদের পক্ষ থেকে একটা দোয়া হিসাবে থাকবে, দোয়ার দরকার। আপনারাও কম ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। জীবনে আত্মিক সুখ না থাকলে কোনো সুখই সুখ না। তো অনেক অর্থবিত্তের মালিক হতে পারবেন, অনেক ক্ষমতার মালিক হতে পারবেন, কিন্তু সেই অর্থবিত্ত বা ক্ষমতা তখনই কল্যাণকর হবে যখন উপরওয়ালা থেকে শুরু করে নিচে সকলেই সন্তুষ্ট চিত্তে বিষয়টাকে দেখবে। তো আশা করি আমাদের প্রশাসনিক কর্মকর্তা বিষয়টাকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখবেন, আমাদের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখবেন, সেই সাথে সচেতনভাবে আমাদের রাজনৈতিক সামাজিক নেতৃত্ব বিষয়টিকে দেখবেন, আমাদের আইন উপদেষ্টা যারা রয়েছেন তারাও বিষয়টিকে দেখবেন, দেখে এই ডিএমএফ চিকিৎসকদের জন্য কিছু একটা করার পদক্ষেপ নেবেন। তো আবারও সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতে ডিএমএফ চিকিৎসক সহ বাংলাদেশের যারাই বঞ্চিত জাতিগোষ্ঠী আছে তাদের জন্য কামালুর রহিম সমরের পক্ষ থেকে কিংবা আমাদের এই পেজ থেকে কথা থাকবে। তারা যদি মনে করেন কেউ যে হ্যাঁ কোনো বিষয় নিয়ে আলোচনা করার দরকার কিংবা আমার সাথে আপনারা কোনো আলোচনায় বসতে চান, সেই ক্ষেত্রেও আমার পক্ষ থেকে ইতিবাচক সাড়া থাকবে। আপনাদের কোনো বিষয় যদি উপস্থাপনার বিষয় থাকে, আমাকে যদি মনে করেন যে হ্যাঁ আমি আপনাদের এই বিষয়টিকে উপস্থাপনা করতে পারি, নির্দ্বিধায় আমাকে কমিউনিকেট করতে পারেন, আমি আপনার সাথে সেই বিষয় নিয়ে উপস্থাপনা করতে পারি। কেউ যদি মনে করেন যে আপনার সাথে আপনি টক শোতে আসে আপনার কথাগুলো বলবেন, আমি উপস্থাপক হিসাবে ভূমিকা পালন করার প্রয়োজন আছে, আপনি আমার সাথে কমিউনিকেট করতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনার পাশে থাকব। আমার পক্ষ থেকে আমাদের ডিএমএফদের পাশে যেমন আছি, অন্য সকল বঞ্চিতের পাশে থেকে আমি কাজ করতে চাই। এই প্রত্যাশা রেখেই আজকে এই লাইভ যে কার্যক্রমটি আমরা পরিচালনা করেছি ডিএমএফ চিকিৎসকদেরকে নিয়ে এখানে শেষ করছি। আমি স্বাস্থ্য বিভাগের অন্যান্য সকল বঞ্চিতদের পক্ষে আছি এবং তারাও যদি আমার সাথে কমিউনিকেট করে, তারাও যদি তাদের কথাটাকে তুলে ধরতে চান যে কোনো বিষয়, আমি তাদের সাথেও কাজ করতে আগ্রহী। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। খোদা হাফেজ।